ইনসাফের দেশ গড়তে নির্বাচনে ইমাম খতিবদের সমর্থন চাইলেন তারেক রহমান। বিশৃঙ্খলা ঠেকাতে আলেমদের সজাগ থাকার আহ্বান। ভিন্নমত যাতে রাষ্ট্র এবং সমাজে ফিতনা সৃষ্টির কারণ না হয়, একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে বিএনপি দেশের সকল সম্মানিত ইমাম, খতিব, মুয়াজ্জিন, আলেম ওলেমা, পীর মাশায়েখদের দোয়া এবং সমর্থন চায়। ইমাম খতিবদের পরামর্শে মসজিদ কমিটি করার আহ্বান জামায়াতের। সাংস্কৃতিক ফ্যাসিবাদ দূর করার তাগিদ এনসিপির। মসজিদ কমিটি হবে ইমাম এবং খতিব সাহেবের পরামর্শের ভিত্তিতে, তাকে বাদ দিয়ে নয়। সাংস্কৃতিক ফ্যাসিবাদ দূর না করি তাহলে বাংলাদেশকে কিন্তু আমরা নতুন করে গড়তে পারবো না। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজনৈতিক দল ও অংশীজনের সঙ্গে আলোচনা করতে ঢাকায় কমনওয়েলথ মহাসচিব সফরের তৃতীয় দিনে বিএনপি, জামায়াত, এনসিপির সঙ্গে বৈঠক। ফেব্রুয়ারিতে ভোট নিয়ে সংশয় নেই কোনো দলের। নির্বাচনে সরকার ও ইসিকে সহযোগিতা করবে সেনাবাহিনী। আইন শৃঙ্খলা বিবেচনায় দেশকে 3 ভাগ করছে কমিশন। পরিস্থিতি অবনতির সংখ্যা দেখছে না সরকার। রায় জানিয়ে শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি দিল ঢাকা, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর প্লট জালিয়াতি মামলার রায় বৃহস্পতিবার। আইন সবার জন্য সমান। সেনা কর্মকর্তাদের ভার্চুয়ালি হাজিরার আবেদনের জবাবে ট্রাইব্যুনাল। গুমের তদন্তে জিয়াউল হাসানের ভয়ঙ্কর অপরাধ পাওয়ার দাবি প্রসিকিউশনের। এবং মোবাইল ব্যাংকিংয়ে প্রতারণার ফাঁদ, অর্থ হাতাচ্ছে দেশি বিদেশি চক্র। অনলাইন জুয়ায় বছরে পাচার 5,000 কোটি টাকা। সন্দেহজনক লেনদেনের তালিকা করার নির্দেশ। ইনসাফ ভিত্তিক দেশ গড়তে নির্বাচনে ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের সমর্থন চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সম্মিলিত ইমাম খতিব জাতীয় সম্মেলনে তিনি আরও বলেছেন, হীন স্বার্থে ধর্মীয় ব্যাখ্যায় তৈরি হচ্ছে বিশৃঙ্খলা। ফিতনা ফাসাদ ঠেকাতে তাই সতর্ক থাকতে হবে আলেমদের। এ সময় স্বপ্নের বাংলাদেশ গড়তে সাংস্কৃতিক ফ্যাসিবাদ দূর করায় জোর দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাষ্ট্র পরিচালনায় ইসলামী শরিয়ার সর্বোচ্চ গুরুত্ব। পাঠ্যপুস্তক প্রণয়ন কমিটিতে আলেমদের রাখা, উপযুক্ত প্রমাণ ছাড়া কোনো আলেমকে গ্রেফতার না করা সহ 7 দাবিতে সম্মিলিত ইমাম খতিব জাতীয় সম্মেলন। এতে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বিশেষ করে ফ্যাসিস্ট, খুনি, চাঁদাবাজ, এদের দৌরাত্ম্য বাংলা জমিনে শেষ। কোটি কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানায়, কিন্তু কিপটামি করে ইমামের বেতন দিতে তারে দেয় 12,000 টাকা। এনসিপি আহ্বায়ক বলেন, সাংস্কৃতিক ফ্যাসিবাদ দূর করতে না পারলে স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব নয়। এটাই আওয়ামী লীগের ফ্যাসিবাদের ভিত্তি ছিল, যে ইসলামকে কোনোভাবেই তারা এই দেশে ইসলামী স্পিরিটকে তারা দাঁড় হতে দেবে না। এবং তার সাথে যুক্ত হয়েছিল প্রতিবেশী রাষ্ট্রের দালালি। সাংস্কৃতিক ফ্যাসিবাদ দূর না করি তাহলে বাংলাদেশকে কিন্তু আমরা নতুন করে গড়তে পারবো না। রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধে ইমাম খতিবদের পরামর্শে মসজিদে কমিটি গঠনের আহ্বান জানান জামায়াত আমির। মসজিদ কমিটি হবে ইমাম এবং খতিব সাহেবের পরামর্শের ভিত্তিতে। এই কমিটির প্রাণ পুরুষ হবেন খতিব কিংবা ইমাম। তাকে বাদ দিয়ে নয়, তাকে সহযোগিতা করার জন্য এই কমিটি হবে। ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, হীন রাজনৈতিক স্বার্থে ধর্মীয় ব্যাখ্যায় তৈরি হচ্ছে বিশৃঙ্খলা। এই অবস্থায় ফিতনা ফ্যাসাদ ঠেকাতে আলেমদের সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। হীন দলীয় রাজনৈতিক স্বার্থে ধর্মীয় বিধানের উদ্দেশ্যমূলক ব্যাখ্যা কখনো কখনো সমাজে অস্থিরতা সৃষ্টির কারণ হয়ে ওঠে। ভিন্নমত যাতে রাষ্ট্র এবং সমাজে ফিতনা সৃষ্টির কারণ না হয়, এ বিষয়ে নিশ্চিত করতে নেতৃস্থানীয় ওলেমা, মাশায়েখ, ইমাম, খতিবগণ যোগ্য উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেন। একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে বিএনপি দেশের সকল সম্মানিত ইমাম, খতিব, মুয়াজ্জিন, আলেম ওলেমা, পীর মাশায়েখদের
দোয়া এবং সমর্থন চায়। ইমামদের বিতর্কের ঊর্ধ্বে রাখতে দুনিয়ার কোনো কার্যক্রমকে মসজিদে ঠাঁই না দেওয়ার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আমরা যেন মসজিদকে, ইমামদেরকে, খতিবদেরকে বিতর্কের ঊর্ধ্বে রাখি। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। এসব বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী শাবাব ওয়াসি। যাচ্ছি তার কাছে। ওয়াসি, আমরা দেখলাম যে ইমাম খতিবদের সম্মেলন কিন্তু প্রায় সব দলেরই প্রতিনিধি ছিল। সেক্ষেত্রে আসলে বড় দলগুলো বা এই ইমাম খতিব সম্মেলনকে নির্বাচনের ঠিক আগে কিভাবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা বা যারা রাজনৈতিক প্রতিনিধি ছিলেন তারা আসলে কি বললেন? ধন্যবাদ রাব্বি। আমরা আজকে যে সম্মেলনটি হলো সেখানে আমরা দেখতে পেলাম যে বেশ কিছু রাজনৈতিক দলের প্রধানরা সেখানে উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত ছিলেন, ডক্টর শফিকুর রহমান উপস্থিত ছিলেন, নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন। তো তারেক রহমানের প্রথম যদি আমি সেখানে আসি তাহলে তারেক রহমান তিনি কিন্তু বলেছেন যে বিগত 10-15 বছরের যেই ফ্যাসিবাদী আমল যেটাকে আমরা বলছি সেটার যে দুঃশাসন সেটার কিন্তু তিনি টেনেছেন। তিনি বলেছেন যে সেখানে আলেম ওলামারা কিন্তু সেখানে নিপীড়িত ছিলেন এবং তিনি বলেছেন যে সেই সময়টাতে হীন রাজনৈতিক স্বার্থে ধর্মীয় ব্যাখ্যায় বিশৃঙ্খলা তৈরি করা হয়েছিল। অর্থাৎ রাজনৈতিক যেই ব্যাখ্যা, অর্থাৎ ধর্মীয় যে বিধানগুলো সেগুলো রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যাখ্যা করা হয়েছিল, যার ফলে এই সমাজের মাঝে মানুষের মধ্যে কিন্তু একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে গেছিল। আমরা আরেকটু যদি দেখি, ইনসাফের দেশ গড়তে নির্বাচনে ইমাম খতিব মুয়াজ্জিনদের সমর্থন কামনা। অর্থাৎ এই যে এই বৃহত্তর যে ইমাম খতিব মুয়াজ্জিন এই যে একটা জনগোষ্ঠী আমাদের রয়েছে যারা বিভিন্ন মসজিদে তারা আমাদেরকে ধর্মীয় বিধান দিয়ে যাচ্ছেন, তারা কিন্তু খুবই স্বল্প আয়ে, তারা স্বল্প সম্মানিতে তারা কাজ করে যাচ্ছেন এবং এই তাদেরকে সবাইকে সঙ্গে নিয়ে এবং আমরা যে একটা গণ অভ্যুত্থান পার হয়ে আসলাম, এই গণ অভ্যুত্থানের পরবর্তীতে আমরা যাতে একটা ন্যায়ের আমরা একটা স্যাক্রিফাইস করে এসেছি এই পর্যন্ত, তো যাতে আমরা একটা ইনসাফ ভিত্তিক সমাজ তৈরি করতে পারি, সেক্ষেত্রে কিন্তু তাদের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই কথাটাই কিন্তু তারেক রহমান তিনি ব্যক্ত করেছেন। এবং আমরা যদি আসি যে এই যে মসজিদ কমিটিগুলো রয়েছে দেশে, সেই মসজিদ কমিটিগুলোতে কিন্তু আমরা দেখতে পারি যে রাজনৈতিক হস্তক্ষেপ কিন্তু প্রবলভাবে আমরা দেখতে পারি। ডক্টর শফিকুর রহমান জামায়াতের আমির তিনি কিন্তু এই ব্যাপারটিকে অ্যাড্রেস করেছেন। তিনি বলছেন যে রাজনীতিতে মসজিদ কমিটিগুলোতে কিন্তু রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত করতে হবে। এবং সর্বশেষ যদি আসি, নাহিদ ইসলাম তিনি কিন্তু বলেছেন যে সাংস্কৃতিক ফ্যাসিবাদ, সেই সাংস্কৃতিক ফ্যাসিবাদ মুক্ত যদি আমরা দূর করতে না পারি তাহলে যেই বাংলাদেশের আমরা স্বপ্ন দেখছি সেটা কিন্তু সম্ভব হবে না। সেক্ষেত্রে এই বিষয়ে সংশ্লিষ্ট আমরা রাজনৈতিক প্রতিনিধিদের যে রাজনীতি নিয়ে তাদের ভাবনা সেটি ব্যাখ্যা করলেন। সেক্ষেত্রে ইমাম খতিবদের ভাগ্য উন্নয়নে কি করবেন পরবর্তী তারা ক্ষমতা গেলে, এটি নিয়ে কি কথা হয়েছে? জি, এটি নিয়েও কিন্তু তারেক রহমান সহ তিনি বাকি যারা দলীয় প্রধানরা ছিলেন জামাতের এনসিপির, তারা কিন্তু কথা বলেছেন। তারা বলেছেন যে যদি তারা ক্ষমতায় আসতে পারেন তাহলে কিন্তু তাদের ভাগ্য নির্ধারণ নিয়ে কথা বলবেন। সেক্ষেত্রে ওয়াসি, আমরা যদি একটু আরেকটা প্রোগ্রামের দিকে তাকাই, যে কমনওয়েলথের মহাসচিব কিন্তু এখন তৃতীয় দিনের মতো বাংলাদেশে অবস্থান করছেন এবং আজ কিন্তু অনেকগুলো রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। সেক্ষেত্রে সেই আলোচনায় যদি একটু ফিরি। জি, আজকে কিন্তু কমনওয়েলথের যে মহাসচিব তিনি কিন্তু বাংলাদেশের এসেছেন। তিনি আজকে আসেননি, তিনি পাঁচ দিনের সফরে আছেন, তৃতীয় দিনে আছেন এবং আজকে 3টি রাজনৈতিক দল সহ নির্বাচন কমিশন সহ অনেকগুলো স্টেক হোল্ডারদের সঙ্গে তারা আলাপ করেছেন। এই বিষয়ে একটা প্রতিবেদন রয়েছে, আমরা সেটি আগে একটু দেখে আলোচনায় ফিরছি। জাতীয় নির্বাচন সামনে রেখে প্রথমবার বাংলাদেশ সফরে কমনওয়েলথ মহাসচিব। 5 দিনের সফরে গত বৃহস্পতিবার ঢাকায় আসেন তিনি। গত 2 দিনও বিভিন্ন রাজনৈতিক দল এবং অংশীজনদের সঙ্গে বৈঠক করেন শার্লি বোচোয়ে। সফরের তৃতীয় দিনে বিএনপি, জামাত এবং এনসিপির নেতাদের সঙ্গে বৈঠক করেন কমনওয়েলথ মহাসচিব। রোববার দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আলাদা আলাদা বৈঠকে নির্বাচন, গণভোট সহ নানা ইস্যুতে আলোচনা হয়। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছেন না তারা। বলেন, সংঘাত নয়, সহনশীলতার রাজনীতি চায় জনগণ। বাংলাদেশের মানুষ একটা স্থিতিশীলতা চায়, জেনোসাইড চায় না কেউ। তারা চায় সহনশীল একটা রাজনীতি। তারা চায় একে অপরের প্রতি সম্মানবোধ রেখে গণতান্ত্রিক কর্মকাণ্ড করবে। যারা জেনোসাইড দেখবে, তারা দেখছে তারা তাদের
তারা কি চায় তারা বলতে পারবে। নির্বাচনের দিনে গণভোট আয়োজন নিয়ে শঙ্কা প্রকাশ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, নির্বাচনে এখনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। আরও বলেন, ভাগ বাটোয়ারার রাজনীতি চান না তারা। ফলাফল একটা দিকে ঠেলে দেওয়ার একটা আমলাতান্ত্রিক প্রস্তুতি কিন্তু ব্যাকডোরে চলছে। যদি কোনো অপশক্তি ভোট কেটে আগে 14, 18, 24-এর মতো করতে চায়, জনগণ সেটা প্রতিরোধ করবে। ভাগ বাটোয়ারার প্রশ্নটা তো আমাদের সাথে কোনো প্রাসঙ্গিক বিষয়, ওই রাজনীতি জামাত ইসলামী কখনো করে না। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রশ্ন তোলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও। বলেন, সাজানো নির্বাচনের পরিকল্পনা মেনে নেওয়া হবে না। পুলিশের যে সংস্কার, সেই যথাযথ সংস্কারটি তো আসলে হয়নি। যাতে নির্বাচনে কোনো প্রভাব না ফেলে সেটার জন্য সরকারকে আশ্বস্ত করতে হবে। নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড সেটি নিশ্চিত করতে হবে। নির্বাচনে কারিগরি সহায়তা দেওয়ার কথা জানিয়েছে কমনওয়েলথ। এছাড়া সবার ভোটাধিকার নিশ্চিতকরণ, দলগুলোর দায়িত্ব এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি নিয়েও বিস্তর আলোচনা হয়েছে। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। রবি, যেমনটি শুনছিলেন, আমরা যদি এই রাজনৈতিক প্রতিনিধিরা যারা বৈঠক করলেন তাদের বক্তব্যগুলো শুনে আসি। জি, যদি আমি বলি যে প্রথমে কমনওয়েলথের যে প্রতিনিধি দল তারা কিন্তু বিএনপির সঙ্গে বৈঠক করেছেন। তো আমরা এই যে বৈঠকের এবং তারপরে জামাত, তারপরে এনসিপির সঙ্গে বৈঠক করেছেন। আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে কি কি মূল বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা হয়েছে এবং রাজনৈতিক দলগুলো আসলে কি বলেছে। তো আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি যে নির্বাচন আসলে কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচন, গণভোট, ভোটাধিকার প্রয়োগ সহ নানা ইস্যুতে আলোচনা হয়েছে। আপনি ইতিমধ্যেই জানবেন যে নির্বাচন কমিশনের সঙ্গেও আজকে সকালে বৈঠক করেছে এই যে কমনওয়েলথের প্রতিনিধি দল, এবং তারা এই তিনটি রাজনৈতিক দলের বাইরেও তারা কিন্তু বেশ কিছু নির্বাচনের যারা অংশীজনরা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু আলাপ করেছেন। তো আগামী নির্বাচনকে সামনে রেখে আসলে প্রস্তুতি কেমন, নির্বাচনটা অংশগ্রহণমূলক হবে কিনা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু তাদের আগ্রহ এবং সেগুলো নিয়েই কিন্তু আজকের আলাপটা হয়েছে। আমরা একটু দেখে নিই যে রাজনৈতিক দলগুলো কি বলছে। আলোচনা শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছিলেন যে সংঘাত নয়, সহনশীলতার রাজনীতি চায় জনগণ। অর্থাৎ তিনি একটি বার্তা দিচ্ছেন যে আসলে এই অভ্যুত্থানের পরে আর কোনো সংঘাত চায় না, জনগণ একটি সুন্দর ট্রানজিশন চায়, ক্ষমতার ট্রানজিশন অফ পাওয়ার যেটাকে আমরা বলছি সেটা চাচ্ছে। জামায়াতের আমির তিনি বলেছেন যে ভাগ বাটোয়ারার রাজনীতিতে বিশ্বাস করে না জনগণ। অর্থাৎ এই যে দীর্ঘ সময় পরে নির্বাচনটা হবে, সেই নির্বাচনে এই যে এখন ভাগ বাটোয়ারার কথা হচ্ছে, সমঝোতার কথা আসতেছে, তো এই বিষয়গুলো জনগণ দেখতে চায় না। জনগণ চায় একটা সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন। এনসিপির কথা যদি বলি, এনসিপি কিন্তু বলেছে যে সাজানো নির্বাচনের পরিকল্পনা মেনে নেওয়া হবে না। অর্থাৎ নাহিদ ইসলাম যেটা বারবার বলছেন যে তিনি একটা অভিযোগ করছেন যে এই নির্বাচনটাকে সাজানো হচ্ছে, এটাকে প্ল্যান করা হচ্ছে, ভাগ বাটোয়ারা করা হচ্ছে। তো জামাত এবং এনসিপির দুই দলেরই কিন্তু আসলে এই বিষয়ে আমরা একটা সাদৃশ্য দেখতে পাচ্ছি। আসলে ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। বড় দুটো বিষয়কে অল্প সময়ে টেনে নিয়ে এসেছেন, পরবর্তীতে হয়তো অন্য বিষয় নিয়ে আলোচনা হবে। অবশ্যই, ধন্যবাদ রাব্বি। ইমাম খতিবদের সঙ্গে সম্মেলন এবং একই সঙ্গে কমনওয়েলথ মহাসচিবের বাংলাদেশে অবস্থান এবং রাজনৈতিক প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠকের পর কি নিয়ে আলোচনা হলো, এসবের বিস্তারিত নিয়ে আলোচনার জন্য যুক্ত হয়েছিলেন সহকর্মী শাবাব ওয়াসি। যাচ্ছে অন্য খবরে, আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় দেশকে রেড, ইয়েলো ও গ্রিন এই 3 জোনে ভাগ করা হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সেই অনুযায়ী নিয়ন্ত্রণ করা হবে দেশের নিরাপত্তা ব্যবস্থাও। সিইসির সঙ্গে কমনওয়েলথ মহাসচিবের বৈঠকে নির্বাচন কমিশনের প্রস্তুতি, অগ্রগতি, প্রবাসীদের ভোট প্রক্রিয়া সহ একাধিক বিষয় তুলে ধরা হয়েছে বলে জানান ইসি সচিব আক্তার আহমেদ। একই দিনে গণভোট আয়োজনে ইসির বাড়তি দায়িত্ব বলে মনে করে কমনওয়েলথ, তবে এখনও পর্যবেক্ষক দলের সংখ্যা বা পাঠানোর সময় জানায়নি সংস্থাটি। ইসি সচিব আরও জানিয়েছেন, নির্বাচনে সব ধরনের সহযোগিতার ব্যাপারে আশ্বস্ত করেছে কমনওয়েলথ। উনি আমাদের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছিলেন। রেফারেন্ডামের কথা বলেছেন যে রেফারেন্ডামটা একদিনে হবে, এটা আমাদের একটা বাড়তি দায়িত্ব। আমাদের প্রস্তুতি সম্পর্কে ওনারা বলেছেন যে এটা আপনাদের একটা চ্যালেঞ্জ, কিন্তু ওনারা আশা করেন যে আমাদের প্রস্তুতি নিয়ে আমরা যেভাবে আগাচ্ছি তাতে এটা আমরা সফল হব। আমরা যদি কোনো সহযোগিতা চাই সেটা ওনারা করার জন্যে প্রস্তুত আছেন। নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার কোনো শঙ্কা দেখছেন না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি আরও বলেছেন, নির্বাচনের আগে ব্যক্তিগত অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি ডেটোরেট করার কোনো সম্ভাবনা নেই।
আস্তে আপনি দেখতেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। কিন্তু একটা জিনিস হলো যে নির্বাচন যতই ঘনে আসবে সেই সময় ধরেন যে বিভিন্ন পার্টির ভিতরে মানে ধরেন প্রশাসন এগুলি সংখ্যা বেড়ে যাবে। নির্বাচনে সরকার আর ইসিকে সেনাবাহিনীর সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে মাল্টিপারপাস কমপ্লেক্সে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনী। এতে যোগ দেন মুক্তিযুদ্ধে অংশ নেয়া সেনাবাহিনীর সদস্য ও তাদের নিকটাত্মীয়রা। এ সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান তাদের খোঁজ খবর নেন, কুশল বিনিময় করেন। ৭১-এ বীরত্বপূর্ণ ভূমিকার জন্য ১৭২ জন সেনা মুক্তিযোদ্ধার পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়। ২০২৪, ২০২৫ ও ২০২৫-২৬ অর্থ বছরে বিভিন্ন অবদানের জন্য বাহিনীর ৯ জনকে সেনাবাহিনী পদক, ১৭ জনকে অসামান্য সেবা পদক এবং বিশিষ্ট সেবা পদকের জন্য মনোনীত ৬৪ জন সেনা সদস্যের হাতে স্বর্ণপদক তুলে দেন সেনাপ্রধান। প্রধান অতিথির বক্তব্যে স্বাধীনতার যুদ্ধে সেনাবাহিনীর সদস্যদের বীরত্বগাথা তুলে ধরেন জেনারেল ওয়াকারুজ্জামান। বলেন, মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুযায়ী দেশের স্বার্থে, দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে সেনাবাহিনী। মহান স্বাধীনতা যুদ্ধে যারা মুক্তিযোদ্ধা, আপনাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা পেয়েছি আজকে আমাদের এই শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা। আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান। দেশের স্বাধীনতা রক্ষায় আপনাদের দেখানো পথ অনুসরণ করে আমরা পথ চলছি। অভ্যুত্থান পরবর্তী আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী কার্যকর ভূমিকা পালন করছে বলে জানান সেনাপ্রধান। বলেন, সুষ্ঠু নির্বাচন করতে কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী। সম্প্রতি সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ ইনেট টু সিভিল পাওয়ারে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত আছে। আমরা সামনে একটা নির্বাচনের দিকে যাচ্ছি। সেই নির্বাচনে আমরা যথাযথভাবে ইনশাআল্লাহ সরকারকে সর্বতভাবে সহযোগিতা করব, নির্বাচন কমিশনকে সহযোগিতা করব, যেন আমরা একটা সুন্দর একটা নির্বাচন পেতে পারি। অনুষ্ঠানে ৩ ক্যাটাগরিতে ৩ জনকে মরণোত্তর সেনাবাহিনী পদক প্রদান করা হয়। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। রাতের সময়ে আরও থাকছে। বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রাজশাহী ও খুলনায় রেলপথ অবরোধ। ৮.৫ ঘন্টা পর ময়মনসিংহ রুটে চলাচল শুরু। দাবি না মানলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি। ট্রাইব্যুনালের রায় জানিয়ে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গত শুক্রবার চিঠি পাঠানো হয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিকেলে মন্ত্রণালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় প্রশ্নের জবাবে উপদেষ্টা জানিয়েছেন চিঠি সরাসরি দিল্লিতে পাঠানো হয়েছে। তবে ঢাকার ভারতীয় দূতাবাস রোববার সন্ধ্যা পর্যন্ত এরকম চিঠি বা মেইলের কোনো কপি পায়নি বলে জানিয়েছেন দায়িত্বশীল একাধিক কর্মকর্তা। জুলাই হত্যাযজ্ঞের মামলায় গত ১৭ই নভেম্বর শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনার বিরুদ্ধে প্লট জালিয়াতি মামলার রায় বৃহস্পতিবার। দুদকের আইনজীবীরা জানান, দোষী সাব্যস্ত হলে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এদিকে দুদক চেয়ারম্যান স্বীকার করেছেন, আওয়ামী লীগ সরকারের সময় দুদকের তদন্তে শেখ হাসিনার কৃষি সম্পত্তি নিয়ে অসঙ্গতির প্রমাণ মিললেও ব্যবস্থা নিতে পারেনি সংস্থাটি। প্রধানমন্ত্রীত্বের ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিজের ও 2 ছেলেমেয়ের নামে 30 কাঠা প্লট বরাদ্দ নেন শেখ হাসিনা। এমন অভিযোগে আওয়ামী লীগ সরকার পতনের পর 3টি মামলা করে দুদক। মামলায় শেখ হাসিনার পরিবার সহ রাজুক ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে 47 জনকে আসামি করা হয়। চলতি বছরের 31 জুলাই মামলার অভিযোগ গঠনের পর দ্রুতগতিতে চলে বিচার কাজ। মাত্র 10 দিনেই সম্পন্ন হয় সাক্ষ্য গ্রহণ। আগামী 27 নভেম্বর 3 মামলার রায়ের দিন ধার্য করেন ঢাকার 5ম বিশেষ জজ আদালত। শেখ হাসিনা নামে যে ধানমন্ডিতে যে বাড়ি আছে, তার ছেলের, তার মেয়ের, তারা এই বিষয়গুলোতে তারা তথ্য গোপন করে গেছে হলফনামা। এই মামলায় শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার সুযোগ আছে বলে জানান দুদকের আইনজীবীরা। এদিকে রোববার সকালে সিলেটে এক অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন জানান, 2008 সালে শেখ হাসিনার কৃষি সম্পত্তি ছিল 5.21 একর। তবে দুদকের অনুসন্ধানে মেলে 29 একর। শেখ হাসিনার শাসনামলে দুদক তদন্ত করে এই তথ্য বের করলেও নানা সীমাবদ্ধতায় ব্যবস্থা নিতে পারেনি বলে স্বীকার করেন দুদক চেয়ারম্যান। 2008 সালের নির্বাচনে আমাদের সাবেক প্রধানমন্ত্রী, যিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন,
তিনি যে সম্পদ বিবরণী দাখিল করেন তাতে শুধু একটা উদাহরণ দেই, তাতে কৃষি সম্পত্তির পরিমাণ তিনি সেখানে দেখিয়েছেন 5.21 একর। আর আমরা যখন অনুসন্ধান করতে যাই আমরা পেয়ে যাই 29 একর। শুরুতেই তো আপনার সেই নমিনেশনটা বাতিল হওয়ার কথা ছিল। শুরুতেই যদি আমরা হাত দিতে পারতাম, আমরা দুদক এই কাজটা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত এটা বাস্তবায়ন করতে পারেনি। নির্বাচনী হলফনামায় দেশি সম্পদের পাশাপাশি সম্পদের হিসাব বিবরণীও প্রার্থীদের দিতে হবে বলে জানান দুদক চেয়ারম্যান। বৈদেশিক উৎস থেকে কত আয় সেটা আপনাদের বলতে হবে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। আইন সবার জন্য সমান। সাবেক প্রধান বিচারপতি, আপিল বিভাগের বিচারপতি এবং মন্ত্রীদের নিয়মিত কোর্টে হাজিরা দিতে হচ্ছে। সেনা কর্মকর্তাদের ভার্চুয়াল হাজিরা সুবিধা চেয়ে করা আবেদন প্রসঙ্গে কথা বলেছেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান। এদিন গুমের মামলায় শেখ হাসিনা সহ পলাতক আসামিদের পক্ষে আইনজীবী নিয়োগ দেন ট্রাইব্যুনাল। আর সাবেক বর্তমান 25 সেনা কর্মকর্তা সহ 30 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে 3 ও 7 ডিসেম্বর। এক মাস পর আবারও একই প্রক্রিয়ায় ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক ও বর্তমান 13 সেনা কর্মকর্তাকে। গুমের 2 মামলায় রোববার সকাল 11টার দিকে তাদেরকে নেওয়া হয় কাঠগড়ায়। এদিন সেনা সদরে অবস্থিত সাব জেলে থেকে ভার্চুয়ালি হাজিরার সুবিধা চেয়ে আবেদন করেন সেনা কর্মকর্তাদের আইনজীবীরা। এ সময় ট্রাইব্যুনাল বলেন, সাবেক প্রধান বিচারপতি, মন্ত্রীরা সশরীরে আদালতে হাজিরা দিচ্ছেন। আইন সবার জন্য সমান বিষয়টি মনে করিয়ে দেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান। এই যে ভার্চুয়াল কোর্টের বিষয়টা, এইটা আইনসঙ্গতভাবে কীভাবে আমরা 46A-তে প্রযুক্তি আইনে 2020 সালে আমরা সুন্দরভাবে করে করব। আদালত কমেন্ট করেছেন যে আইন সবার জন্যই সমানভাবে প্রযোজ্য হবে। বিভিন্ন পর্যায়ের মানুষ যারা আসামি হয়েছেন তারা রেগুলারলি আদালতে সশরীরে হাজিরা দেন। সুতরাং এখানে ডিফারেন্ট কোনো ঘটনা ঘটেনি। পরে গুমের 2 মামলায় সাবেক বর্তমান 25 সেনা কর্মকর্তা সহ 30 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য 3 ও 7 ডিসেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। শেখ হাসিনা সহ পলাতক আসামিদের জন্য নিয়োগ দেওয়া হয় রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। শেখ হাসিনার আইনজীবী হিসেবে নিয়োগ পান আলোচিত আইনজীবী জেডাই খান পান্না। আগেরটাও প্রপার ডিফেন্স ছিল, আমি কাউকে ছোট করতেছি না। আমার কাছে মনে হয়েছে যে তাকে আরও প্রপার ওয়েতে ডিফেন্স দেওয়া দরকার। তাজুল ইসলাম বলেন, গুমের মামলার তদন্ত করতে গিয়ে তাদের মনে হয়েছে বাংলাদেশে সবচেয়ে বেশি অপরাধ করেছেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান। তিনি শত শত মানুষকে গুম করে হত্যা করেছেন, তাদেরকে পেট কেটে নদী নালায় খালে বিলে তাদের লাশকে ফেলে দিয়েছেন। এই জাতীয় অসম্ভব শক্তিশালী এভিডেন্স আমাদের কাছে আছে। বাংলাদেশের একক ব্যক্তি হিসেবে সবচাইতে বেশি সংখ্যক অপরাধের সাথে তার সম্পৃক্ততা পাওয়া গিয়েছে বলে আমরা জানতে পেরেছি। রোববার শুনানি শেষে 13 সেনা কর্মকর্তাকে শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে করে সাব জেলে নিয়ে যাওয়া হয়। শুনানিকে ঘিরে ট্রাইব্যুনাল জুড়ে মোতায়েন ছিল পুলিশ, র্যাব, বিজিবি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভিভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ধ্যায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালে যান তিনি। স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। সবশেষ গত 15 অক্টোবর হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিন তোবগের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি, জামাত ও এনসিপির শীর্ষ নেতারা। এর আগে বৈঠক করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে। জাতীয় সংসদ নির্বাচন করা নাড়ছে দরজায়। এর মাঝেই প্রতিবেশী দেশ ভুটানের প্রধানমন্ত্রীর ঢাকা সফর, যা আঞ্চলিক কূটনীতিতে দিচ্ছে ইতিবাচক বার্তা। রোববার সফরের দ্বিতীয় দিনে শেরিং তোবগে ব্যস্ত ছিলেন দেশের প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাতে। এদিন রাতে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এ সময় দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নেন শেরিং তোবগে। এর আগে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। শেরিং তোবগের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দলও। এর আগে দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভুটানের প্রধানমন্ত্রী। ক্রেডেনশিয়াল হলে আনুষ্ঠানিক আলোচনায় দুদেশের শীর্ষ নেতা বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ব্যবসা, বাণিজ্য, জলবিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে আরও জোরদারের প্রত্যাশা জানান। 3 দিনের রাষ্ট্রীয় সফর শেষে 24 নভেম্বর ঢাকা ছাড়বেন ভুটানের প্রধানমন্ত্রী। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সাইবার ক্রাইমের 60 থেকে 70%
আর্থিক প্রতারণা। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস MFSA বছরে 5,000 কোটি টাকারও বেশি অর্থ পাচার হয় অনলাইন বেটিংয়ে। দেশ বিদেশে থাকা প্রতারকরা ধরাছোঁয়ার বাইরে থাকলেও টার্গেটে সাধারণ মানুষ। আর এমন অবস্থায় ডিজিটাল ব্যাংকিংয়ের জন্য আবেদন করা ব্যাংকগুলোর প্রযুক্তিগত নিরাপত্তা সক্ষমতা বাড়ানো, অনলাইন বেটিং বন্ধ ও সন্দেহজনক লেনদেনের তালিকা করার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের। দেখব সেলিয়া সুলতানের রিপোর্ট। দেখে মনে হবে সাধারণ কোনো বাক্স, ভেতরে ফাঁপা, সারি ধরে সাজানো অনেকগুলো চেম্বার। তবে এই জাদুর বাক্স যে কোনো কম্পিউটার মনিটরের সাথে সংযোগে একই সাথে 200-র বেশি সিম সংযোগ তৈরি করতে সক্ষম। দেশের বিভিন্ন মোবাইল অপারেটরের এসব সিম মিডলম্যানের মতো ব্যবহার করা হয় মিশর থেকে। সোনালী তরঙ্গে আর্থিক আদান প্রদানের শেষ গন্তব্য বেশিরভাগই চীন। সুনির্দিষ্ট কোনো সংখ্যা না পাওয়া গেলেও বাংলাদেশ ব্যাংকের হিসেবে বছরে অন্তত 5,000 কোটি টাকার বেশি অর্থ পাচার হয় অনলাইন বেটিংয়ে। গোয়েন্দা সূত্রের মতে আর্থিক প্রতারণার 60 থেকে 70% হয় MFS বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। 60 থেকে 70% ফাইন্যান্সিয়াল স্ক্যাম সংক্রান্ত অভিযোগগুলো আমাদের কাছে আসে। ব্যাংকের একটা গ্রাহকের টাকা নগদ বিকাশ বিভিন্ন অ্যাকাউন্টে চলে যাচ্ছে, তার সে কিছু জানে না। বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে মোবাইল ব্যাংকিংয়ের হিসেব খোলার ক্ষেত্রে 2D ছবির ভেরিফিকেশন অনুপযুক্ত হলেও তা চলে আসছে দীর্ঘদিন। টাকা নগদায়ন করতে গ্রাহক কোন ব্যাংকের কার্ড ব্যবহার করেন এবং সে কার্ড কার নামে তা সুনির্দিষ্ট করতে পারে না অপারেটর। এছাড়া ক্যাশ ইন করতে পারেন যে কেউ। এমন অবস্থায় 13 MFS সেবাদাতাকে অনলাইনে অবৈধ অর্থ লেনদেন বন্ধের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সাথে সন্দেহজনক লেনদেন হয় এমন হিসেবের তালিকা করার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের। আইটি বেসড ট্রানজ্যাকশন যেহেতু বেশি হবে, অতএব আইটিটা যাতে খুব সিকিউরড হয় এবং কস্ট ইফেক্টিভ হয়, যেহেতু ক্ষুদ্র ইনভেস্টর আর ডিপোজিটররা গ্রাহক থাকবে। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে ব্যাংক ও কোম্পানিগুলোর অসহযোগিতা দ্রুত পদক্ষেপ নেওয়ায় অন্যতম বাধা হয়ে ওঠে। একজন অ্যাকাউন্ট হোল্ডার তার অ্যাকাউন্টটা খোলার পরে আরেকজনের কাছে যারা স্ক্যামের সাথে যদি তাদেরকে একটা নির্দিষ্ট টাকার বিনিময়ে বাড়ায় দিয়ে দিচ্ছে, তো সেটা ব্যাংকিং যারা কর্তৃপক্ষ আছে সে বিষয়ে ট্রানজ্যাকশনগুলো, বিশেষ করে যে এখানে ট্রানজ্যাকশনগুলো খুব ছোটো ছোটো ট্রানজ্যাকশন হয়, 5,000 10,000। ডিজিটাল ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং জীবন অনেকটা সহজ করলেও এখন এটি মাথা ব্যথার কারণ। তার অন্যতম কারণ আর্থিক কেলেঙ্কারি। আইনশৃঙ্খলা কর্তৃপক্ষ বলছে মোবাইল অপারেটর কোম্পানির সিম কেনা বেচা আরও বেশি কঠোর হতে হবে যদি আমরা এই আর্থিক কেলেঙ্কারি কমাতে চাই। ঠিক একইভাবে সেসব সিম থেকে যখন কেউ ডিজিটাল ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিংয়ের জন্য সেবা নিতে যাবেন, সেক্ষেত্রে অবশ্যই তাকে ভেরিফিকেশনের আওতায় আনতে হবে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। 47তম BCS লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা। রেলপথে অবস্থান নিয়ে দাবির পক্ষে নানা স্লোগান দেন। পরীক্ষার নতুন সময়সূচি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবারও এ সময় ঘোষণা দিয়েছেন তারা। আর অবরোধের কারণে কয়েক ঘন্টা ঢাকার সঙ্গে ময়মনসিংহ, রাজশাহী আর খুলনার রেল যোগাযোগ বন্ধ থাকে। কয়েকটি ট্রেন আটকা পড়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ট্রেন থেকে নেমে বিকল্প উপায়ে গন্তব্যে রওনা দেন অনেকেই। এতে অবরোধ তুলে নিলে কয়েক ঘন্টা পর স্বাভাবিক হয় রেল যোগাযোগ, চলাচল শুরু হয় ট্রেন। আবারও শুরু হয়েছে হাওয়াইয়ের কিলাউয়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ক্যামেরায় ক্রেটার থেকে প্রবাহমান লাভার দৃশ্য ধরা পড়ে। আগামী কয়েকদিনের মধ্যেই আরও শক্তিশালী প্রবাহের আশঙ্কা করেছে পর্যবেক্ষণ কেন্দ্র। USGS জানায় রোববার থেকে মঙ্গলবারের মধ্যে আগ্নেয়গিরিতে আরেক দফা অগ্ন্যুৎপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের পর এবার মিয়ানমার উপকূলে 5.3 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল মিয়ানমারের দাওয়েই শহর থেকে 267 কিলোমিটার দূরে আন্দামান সাগরে। কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। USGS জানিয়েছে আন্দামান সাগর উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে থাইল্যান্ডেও। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এরপর যে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। ইনসাফের দেশ গড়তে নির্বাচনে ইমাম খতিবদের সমর্থন চাইলেন তারেক রহমান। রাজনীতিমুক্ত মসজিদ কমিটি চায় জামাত। সাংস্কৃতিক ফ্যাসিবাদ দূর করার তাগিদ এনসিপির। রাজনৈতিক দল অংশীজনের সঙ্গে আলোচনা করতে ঢাকায় কমনওয়েলথ মহাসচিব। সফরের তৃতীয় দিনে বিএনপি জামাত এনসিপির সঙ্গে বৈঠক। ফেব্রুয়ারিতে ভোট নিয়ে সংশয় নেই কোনো দলের। এবং রায় জানিয়ে শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি দিল ঢাকা, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর প্লট জালিয়াতি মামলার রায় বৃহস্পতিবার। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়ের।